মানবতাবিরোধী অপরাধে ইনুর 10 বছর কারাদণ্ড, জুলাই হত্যায় সরাসরি সম্পৃক্ততা মেলেনি ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ। সংসদে আজ পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা ছাড়া প্রকল্পে অর্থায়ন করবে না সরকার। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি রোকসানা জয়ী। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের 3 মামলায় 30 বছরের কারাদণ্ড হয়েছে হাসানুল হক ইনুর। তবে তাকে সাজা খাটতে হবে 10 বছর। এমন রায়ে খুশি হতে পারেনি প্রসিকিউশন ও আসামি পক্ষের কেউই। দুপক্ষই আপিলের কথা জানিয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, জুলাই হত্যায় ইনুর সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিতেন হাসানুল হক ইনু, যার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের রায় ঘিরে কারাগার থেকে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়, অনেকটাই হাস্যোজ্জ্বল ছিলেন ইনু। এজলাসে তোলার সময় হাত না ধরতে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তিনি। রায়ের শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, গুলি করে সরাসরি হত্যার প্রমাণ মেলেনি জাসদ সভাপতির বিরুদ্ধে। তাই খালাস দেয়া হয় 5 অভিযোগ থেকে। বাকি 3টির প্রতিটিতে ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় 10 বছর করে জেল দেন ট্রাইব্যুনাল। জানান, একসাথে চলবে 3টি সাজা, ফলে কারাগারে থাকতে হবে সব মিলিয়ে 10 বছর। হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ট্রাইব্যুনালের এ রায়ে অসন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। এর বিরুদ্ধে আপিলের কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে, প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে, এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। জুলাই হত্যাযজ্ঞের মামলায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি 6ষ্ঠ রায়। তবে ইনুই একমাত্র আসামি যার আলাদা বিচার হলো। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। কাল শুরু হবে নতুন অর্থ বছর। গতকাল সংসদে পাশ হয় অর্থ বিল, যেখানে বাতিল করা হয় কালো টাকা সাদা করার সুযোগ। কিছু ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন। এছাড়া 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তি কর মুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। গেল 11 জুন 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বিনিয়োগ ফেরত আসবে এমন নিশ্চয়তা ছাড়া কোনো প্রকল্পে অর্থায়ন করবে না সরকার। রাজধানী তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে একথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। প্রায় 16,000 ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও প্রশিক্ষণের সময়টা কম, 3 মাস ব্যাপী, কিন্তু এই 3 মাসটা এদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের মোড় ঘুরিয়ে দিবে। ইনশাল্লাহ বিটাক আমাদের এই দেশে আগামী দিনে এরকম হাজার হাজার উদ্যমী তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিবে। নীতির সুদ হার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া দেশি টাকায় ঋণের খরচ বাড়ায় বিদেশি ঋণ গ্রহণ সহজ করা হবে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এমনটি জানান গভর্নর। নতুন সার্কুলার দিব, এটাকে আরো সহজ করব ফরেন লোনকে। কারণ ফরেন লোনকে এই মুহূর্তে যদি আমরা সহজ না করি, তাহলে টাকা লোন কিন্তু অনেক এক্সপেন্সিভ থাকবে, আমার টাকার সাপ্লাই বাড়বে না। সো আমরা হয়তো এটাকে এনকারেজ করব। রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে বাস্তবায়নযোগ্য মনে হলে
চীন প্রস্তাবিত করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান কথা বলেছেন। জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে সম্পর্কের অবনতির কোনো কারণ নেই। যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়, গঙ্গা যেটা আমাদের এখানে পদ্মা সেটার ন্যায্য হিস্সা চায়। তিস্তা তো আমাদের চুক্তি নেই, গঙ্গা চুক্তি এই বছর শেষ হচ্ছে। আমরা আগের চুক্তিতে আমরা সেই অর্থে খুব ভালোভাবে পানি পাইনি, আমরা নতুনভাবে চুক্তি চাই। অপরাধ দমনে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না, সংসদে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছাঁটাই প্রস্তাবের উপর দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তবে ধর্ষণ বেড়েছে। প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের প্রধান দাবি হবে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন, বিএনপির কিছু গুপ্ত নেতা অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে। বলেন, ৭১-এর মীমাংসিত বিষয় এখন সামনে এনে বিভেদের রাজনীতি করতে চায় বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২ থেকে ৯ জুলাই ঢাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, ১৬ জুলাই আলোচনা সভা, ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়, ১ আগস্ট ঢাকা মহানগর সহ সব জেলা ও উপজেলায় গণমিছিল এবং ৫ আগস্ট সারা দেশে সমাবেশ। রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারকে। বিকেলে পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের উপস্থিতিতে কবরে শায়িত করা হয় গুণী এই শিল্প ব্যক্তিত্বকে। রামপুরায় বিটিভি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও চ্যানেল আয়ে হয় ৩ দফা জানাজা। সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মুস্তফা মনোয়ারের মরদেহ, দেয়া হয় গার্ড অফ অনার। এ সময় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ, শিল্পী, নাট্য নির্দেশক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানান পাপেট ম্যানকে। বিটিভি ভবনেও তার প্রতি শ্রদ্ধা জানান সরকারের মন্ত্রী, বিটিভি কর্মী সহ অন্যান্যরা। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১,৭১৯ জনে দাঁড়িয়েছে। ৫ দিন পরও ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে চলছে অভিযান। যোগ দিয়েছে ৩০টি দেশের উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়ারা, মিরান্ডা ও রাজধানী কারাকাসে বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা যাচাই করছেন তারা। এই ছিল বিকেল ৪টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।